ওরে কত মানুষ মইরা গেছে তুই বাঁধবি না। আরে কত মানুষ মইরা গেছে তুই বাঁধবি না। আর মাটির মানুষ রে, আরে ভক্কর চক্কর দয়া কইরা। কত মানুষ মইরা গেছে তুই বাঁধবি না। যারা মানুষকে বোঝায় কিন্তু নিজেই বুঝে না। সে এখন কি বলতেছে সে নিজেও জানে না। তাদের উদ্দেশ্যে গানটা। আরে কোথায় কাজে মিল নাই তাহার সিজারার বাটপার। কোথায় কাজে মিল নাই তাহার সিজারার বাটপার। ওরে ইনসান আজাদি পাইলে ওরা শয়তানের
মানুষ রে চক্কর দয়া কইরা থাক ও মাটির মানুষ রে ও মানুষ রে ও মানুষ রে চক্কর দয়া কইরা থাক। চমৎকার চমৎকার পরিবেশনা দিয়ে শুরু হলো। দর্শক, সময়ের গল্পে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি ইনিয়াত শুভ। আজ আমার সঙ্গে আছে এমন কিছু তরুণ প্রাণ যার গান ইতিমধ্যেই আমরা শুনে ফেলেছি এবং আপনারাও শুনে ফেলেছেন। আজ সেই সজীব সরকার আছে আমাদের সঙ্গে। সজীব সরকারের জীবনের গল্প জানবো তার গান যাত্রা। সঙ্গে থাকবে দারুণ কিছু গান, সঙ্গেই থাকুন। সজীব, যেটা বলছিলাম, চমৎকার একটা গান দিয়ে আজকের এই যাত্রাটা শুরু হলো, আমাদের এই আড্ডাটা শুরু হলো। কেমন আছেন আপনি? জি, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপনি কেমন আছেন? আমি তো ভালো আছি, এবং এই যে একটা দারুণ পরিবেশনা দিয়ে আজকের আয়োজনটা শুরু হবে, এটা ভেবেই তো আরও খুব বেশি আনন্দ হচ্ছে। এখন মনে হচ্ছে এখনও গানের ঘোরের মধ্যেই আছি। সজীব, আপনার গানের শুরুটা কবে? আমার গানের শুরু একবারে ছোট থেকে আমি গান করি, কিন্তু গানে পুরোপুরি আসি আমি 2011 সালে। আচ্ছা, অনেক ছোট থেকে আমি গানের সাথে আর কি। মানে কত বছর বয়স থেকে? তখন আমার ছোট থেকে আমি 6 বছর থেকে আমি গান করি। আচ্ছা আমার বাড়ির আশেপাশে অনেক বাউল গান হতো, তো ছোট থেকে বাউল গানের প্রতি আমার খুব ভালোবাসা ছিল। আচ্ছা, এই যে গান যাত্রা আপনার শুরু করেছেন ছোটবেলায়, এখন অবধি আপনি গান গাইছেন, এই পথটা আসলে আপনার জন্য কেমন ছিল? আমার জন্য অনেক কঠিন ছিল গানে। যেমন আমার ফ্যামিলিতে কেউ গান করে না, এবং আমার বাড়ির আশেপাশে কোনো গানপ্রেমিক মানুষ ছিল না। তবে আমার গানের প্রতি অনেক ভালোবাসা ছিল। আমার বাড়ির আশেপাশে 2-4টা বাড়িতে গান হতো, যেগুলো উরুস বলে, উরুস মাপিল গ্রামে। তখন আমি যাইতে আইতে একটা গানের প্রতি একটা ভালোবাসা হয়ে গেছে। তখন থেকে গানের প্রতি একটা স্কুল জীবন থেকে, ছোট থেকে আমার এই গান ছাড়া আর ভালো লাগে না। স্কুলে গান গাইতেন? স্কুলে অনেক গান গাইতাম। আচ্ছা, এই গানের প্রতি ভালোবাসা থেকে কি চুল বড় রেখেছেন? এটা আসলে আমার কাছে একদিন হুট করে মনে হলো যে আমি একটু চুল রাখবো, দেখি কেমন হয়। তা ফ্যামিলি থেকে কিছু বললো না, যে রাখছেই। এরপর থেকে চুল মোটামুটি অনেক দিন, 5-7 বছর চুল এই অবস্থায় আছে। তো আমরা তো খুব সম্প্রতি আপনার দারুণ কিছু গান পেলাম, এবং আজকের আয়োজনটাও শুরু করেছেন আপনার একটা মৌলিক গান দিয়ে। এবার কোন গানটি শোনাবেন? এবার গান শোনাবো আমি আরেকটি গান, শুনবো আমার পপুলার গান, আমার গুরুজির লেখা, আব্দুল কবির সালাম সরকার সাহেব, মাতাল হয়েছি বন্ধুর প্রেমে পড়েছি। শুনে আসি আমরা গানটা। আমি তাল হারায়ে গেবে না, আমার মনে হইয়াছে উতলা, আমি উধর ভরিয়া প্রেমে শরাব খেয়েছি, আমি মাতাল হইয়াছি বন্ধুর প্রেমে পড়েছি। তাল হারায়ে গেবে তালা, মন হইয়াছে উতলা, হারায়ে গেবে তালা, মন হইয়াছে উতলা, আরে তাল হারায়ে গেবে তালা, মন হইয়াছে উতলা, উধর ভরিয়া প্রেমে শরাব খেয়েছি রে, আমি উধর ভরিয়া প্রেমে শরাব খেয়েছি।
অসাধারণ, মানে আমি যত আপনার গান শুনছি আর এই যে আপনার সঙ্গীরা যেভাবে দুর্দান্তভাবে তারা বাজাচ্ছে, আমি রীতিমতো মুগ্ধ হয়ে যাচ্ছি। সজীব, আজকে আপনার সঙ্গে কারা কারা আছে একটু তাদের পরিচয় করিয়ে দিবেন? বেঞ্জোতে আছে আমার বন্ধু, ছোটবেলার বন্ধু, সে আমার একেবারে রাকিব দেওয়ান। তারপর সেই পাশে আমার আবিব ভাই আছে দারপোকাতে, গিটারিস্ট আছে আসিফ। তারপর হচ্ছে আমার এক ভাই আছে সজীব ভাই, আরেক ভাই আছে এখানে আমার আরেক ক্লোজ ভাই আছে সৈকত ভাই। মানে এই মানুষগুলোর সাথে মনে হচ্ছে যে আপনার খুব ভালো সিঙ্ক হয়ে গেছে, তাই না? হ্যাঁ, হ্যাঁ। মানে তারা বুঝে কখন আপনার কি প্রয়োজন, এবং এই যে আপনার সঙ্গে যে তাদেরকে আমি তাল দিতে দেখছি, মানে এইটা আসলে অনেক বড় প্রাপ্তি, একটা টিম গড়ে ওঠা। হ্যাঁ, তো যেহেতু গান করছেন এবং একটা স্বপ্ন নিয়েই তো গানটা করছেন, অবশ্যই অবশ্যই। আপনার সেই স্বপ্নের কথাটা জানতে চাই। আমার স্বপ্ন এক আকাশ পরিমাণ গান নিয়ে অনেক বড় হব, অনেক বড় বড় তাকে গান করব, এই স্বপ্ন। গান নিয়ে স্বপ্ন আমার শেষ নাই, যত বেশি হবে ততই বেশি। তো সজীব, যেটা বলছিলাম, এই যে যে মানুষগুলো আপনার সঙ্গে আছে, এই মানুষগুলোকে নিয়েও নিশ্চয়ই আপনি একটা স্বপ্ন দেখেন যে অবশ্যই, একটা হ্যাঁ, সময় সেটা। গিয়ে আপনাদের টিমটা একটা ভালো জায়গায় দাঁড়াবে। অবশ্যই অবশ্যই। আমার একটা টিম আছে আমার বসন্ত বাউল, খুব অল্প দিনে, প্রায় আপনার 2.5 মাস, 70 দিন, সর্বোচ্চ 70 থেকে 75 দিনে আমার পেজের ফলোয়ার প্রায় 2 লক্ষ। বা হ্যাঁ, আর আমার সাথে যারা আছে সবাই বসন্ত বাউলের টিম, বসন্ত বাউলের সদস্য। আর এই টিম নিয়ে আমি এগিয়ে যেতে চাই আরো অনেক দূরে, অনেক বড় স্বপ্ন আছে এই টিমকে নিয়ে আমার। নামটা আসলে কি ভেবে রেখেছেন বসন্ত বাউল? এই নামটা আমি রাখি নাই, আমার এক ভাই ছিল আমার সাথে, সে রেখেছে। মানে আমরা 10 জন একসাথে ছিলাম, পরে হুট করে বলতেছে এই নামটা সজীব দিলে কেমন হয়, বললাম দেন, এই তখন থেকে। একে তো সবার মধ্যে বাউলিরানো একটা ভাব আছে, তার উপর গান গাইছেন আমরা বাউল গানই আমাদের বেশি করি, বাউল folk, সেই মাটির গানগুলো, মাটির গান। পাশাপাশি বসন্ত, বসন্ত মানেই মনটা কেমন একটু ফুরফুরা হয়ে যায়। তো সব মিলিয়ে আসলে বসন্ত বাউলের যে গানগুলো আমরা সামনে পাবো, সেগুলো আমাদের শ্রোতাদের মনটা ফুরফুরে করে দিবে। হ্যাঁ অবশ্যই। তো সেই শ্রোতাদের জন্য এবার কোন গানটি করতে চান? এবার গান করব সুনীল কর্মকার দাদার একটি লেখা গান, রঙ্গের বাউল। রঙ্গের বাউল রে কার লাগিয়া এই দুনিয়ায় আইছো। ওরে না বুঝিয়া সাদে যৌবন, ও তুমি অকালে খুয়াইছো রঙ্গের বাউল রে, আরে কার লাগিয়া এই দুনিয়ায় আইছো। না বুঝিয়া সাদে যৌবন, অকালে খুয়াইছো। তুমি না বুঝিয়া সাদে যৌবন, অকালে খুয়াইছো রঙ্গের বাউল রে, কার লাগিয়া এই দুনিয়ায় আইছো। রঙ্গের বাউল রে, কার লাগিয়া এই দুনিয়ায় আইছো। আরে 16 আনা পুঁজি তুমি মহাজনের আনছো, 16 আনা পুঁজি তুমি মহাজনের আনছো। আরে কামিনীর কাম সাগরে সব কিছু হারাইছো। কামিনীর কাম সাগরে সব কিছু হারাইছো। আরে কামিনীর কাম সাগরে সব কিছু হারাইছো রঙ্গের বাউল রে, কার লাগিয়া এই দুনিয়ায় আইছো। রঙ্গের বাউল রে, কার লাগিয়া এই দুনিয়ায় আইছো।
রঙের বাউল রে কার লাগিয়া এই দুনিয়ায় আইবো। দিন বন্ধু কি কয় তোমায় তাকি একবার শুনছো, দিন বন্ধু কি কয় তোমায় তাকি একবার শুনছো, বাউল সুনীল তুমি কারে পাইয়া আমারে ভুইলাছো, তুমি কারে পাইয়া আমারে ভুইলাছো, সুনীল তুমি কারে পাইয়া আমারে ভুইলাছো, রঙের বাউল রে কার লাগিয়া এই দুনিয়ায় আইছো, রঙের বাউল রে কার লাগিয়া এই দুনিয়ায় আইছো, ওরে না বুঝিয়া সাদের দৌড় ও কালে খুয়াইছো, না বুঝিয়া সাদের দৌড় ও কালে খুয়াইছো, তুমি না বুঝিয়া সাদের দৌড় ও কালে খুয়াইছো, রঙের বাউল রে কার লাগিয়া এই দুনিয়ায় আইছো, রঙের বাউল রে ও বাউল রে ও বাউল রে কার লাগিয়া এই দুনিয়ায় আইছো, রঙের বাউল রে ও বাউল রে কার লাগিয়া এই দুনিয়ায় আইছো। এই যে এত দারুণ দারুণ গান শুনছি, কিন্তু এর পেছনেও একটা দারুণ গল্প কিন্তু থাকে, আমাদের প্রত্যেকের পরিবারের গল্প। সজীব, একটু আগে আপনি বলছিলেন আপনার পরিবারের কেউ গান করে না, না, কেউ করে না। কিন্তু গানটাকে আপনি ছোট থেকে ভালোবাসি, এবং ছোট থেকে আপনি গানটা করছেন, নিশ্চয়ই আপনার পরিবারের সাপোর্ট আছে, 100% সাপোর্ট আছে। এবং সে কারণে আজকে এই অবস্থানে আপনাকে আমরা দেখছি। আমি যদি ভুল না করি, সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনার পরিবার নিয়ে আপনার সুন্দর ভিডিও দেখি আমরা মাঝে মাঝে। আমি সম্প্রতি মনে হয় দেখছিলাম বাবা মার সঙ্গে বসে আছেন, আপনাকে তারা খাইয়ে দিচ্ছে। আপনার প্রতি তাদের যে ভালোবাসাটা আছে সেটা একটু জানতে চাই। আমার সর্বপ্রথম আমি আমার বাবা মাকে ধন্যবাদ জানাই। তারপরে আমার বাবা মা এই গানের জগতে আসার প্রতি অনেক বাধা আমি পেরিয়ে আসছি, এবং আমার বাবা মা আমাকে সর্বোচ্চ সাপোর্ট। আমাকে অনেকে বলছে তোমার দ্বারা গান হবে না, তুমি গান পারবা না, অনেকে নিয়ে যায় নাই। এমন রাত গেছে আমি সারা রাত স্টেজে দাঁড়িয়ে থাকছি, কিন্তু গান গাওয়ার কোনো সুযোগ হয় নাই। বাবা বলছে আমি আছি তো, তুমি ভয় পেও না, আবার গাবা, আরেকদিন গাবা। কিন্তু আমার বাবা এবং মার সর্বোচ্চ সাপোর্ট, আমার এই সাপোর্টেই আমি আজকে এত দূর। আজকে তারা আপনাকে নিয়ে কতটা গর্ব করে? তারা আগের চেয়ে তাদের একটু এখন ভালো লাগে। যেমন রাস্তাঘাটে আমি হাঁটলে অনেকে এসে বলে ভাই একটা সেলফি উঠাবো, এবং ঘুম থেকে ওঠার পর দেখি বাসার সামনে 2-3 জন আসে, কেউ টিকটক করতে আসে, ভাই একটা ভিডিও বানাবো আপনার গান দিয়ে, লিপসিং করবো। আবার অনেকে আসে, ভাই আপনার সাথে একটু গানে আড্ডা দিব, একদিন দেখা করবো ভাই। মানে এমন খুব ভালো লাগে, বাবা আমারও ভালো লাগে, এখন আমারও ভালো লাগে আগের চেয়ে। বাবা মা আসলে কি স্বপ্ন দেখে আপনাকে নিয়ে? বাবা মা এখন গান নিয়েই স্বপ্ন দেখে যে আমার ছেলে ভালো কিছু করবে, কি গান নিয়ে বেঁচে থাকবে, গান নিয়ে কিছু ভালো গান আসুক। বাবা মা এখন গানেই, মানে আমার বাবা মাও এখন আমার মতো হয়ে গেছে। মানে তারা এখন আপনার সবচেয়ে বড় ভক্ত? হ্যাঁ, অনেক বড় ভক্ত। কোনো গানের সমালোচনা করে না যে এই গানটা করে? আমার ভালো বাবা, গাইতে পারতা? আমার বাবা মা, আমার মাতাল হচ্ছে একটা গান আছে, এই গানটা দারুণ। আমার বাবা ভাত খাইতে বসলেই গানটা এলইডিতে ছাড়বে, গানটা শুনবে। আবার রিসেন্ট এই গানটা আবার নতুন করে ভিডিও করছি আমার তিন বন্ধু মিলে। এই গানটা আরও বাবা মা প্রতিদিনই এটা চলেই। মানে বিষয়টা কত ভালো লাগার, তাই না? যে সন্তানের গান শুনতে শুনতে বাবা খাচ্ছে, মানে এইটা একটা সন্তানের জন্য কত বড় প্রাপ্তি। আপনি কি সেই বিষয়টা অনুভব? আমার জন্য সর্বোচ্চ পাওয়া এটা আমার বাবা মার কাছে, আমার সর্বোচ্চ। আমার আর বেশি আর কোনো চা পাওয়া নাই। যেহেতু বাবা মার স্বপ্ন আপনি গানটা নিয়ে সামনে এগিয়ে যান, এবং আপনারও স্বপ্ন আপনি গানটাকেই সঙ্গী করবেন, তো এই যে গানের পথে যখন আপনি চলছেন, এখন যখন আপনি নিজের গান করছেন এবং গান নিয়ে সামনে আগানোর যে ধাপ আপনি শুরু করেছেন, কি মনে হচ্ছে এই যাত্রাটা কি খুব সহজ নাকি বেশ জটিল? না, গানের সহজ না, এটা অনেক কঠিন। কারণ এই গানের জগতে একটু হিংসা বেশি, মানে কেউ কাউকে সাপোর্ট দিতে চায় না। যেমন আমি যদি একজনের সাপোর্ট পাই, তাহলে আমি আরও আগে
আমি ভাবি, এখন ভাবি যে আমাকে যদি, আমি ধারণা আছে, আমি যে নাম বলবো না, যেমন আমাকে যদি এই লোকগুলো সাপোর্ট দিত, আমার কিছু কাছের মানুষ ছিল, তাহলে আরও অনেক আগে আমি ভালো দূর যাইতে পারতাম, কিন্তু দেয় নেই। এত দূর আসা আমার নিজের, এখানে কারো সাপোর্ট নাই, আমার ফ্যামিলির সাপোর্ট সর্বোচ্চ, ফ্যামিলির সাপোর্টেই আমি এত দূর। না, আপনার কি মিডিয়াতে পরিচিত কেউ আছে? মিডিয়াতে আমার পরিচিত কেউ নাই, গানের জগতে? গানের জগতে কেউ নাই, তবে আমি গান শিখেছি। আমার গুরু আছে দুইজন, একজনের কাছে গান শিখছি বাউল কবি সালাম সরকার সাহেব, এবং আরেকজন গুরু আছে আমার মিজান সাহেব, দুজনের কাছে আমার গান শিখা। কিন্তু একটা সময় ছিল, মানে আমাদের গুণী শিল্পী যারা আছে তাদের সময়টাতে কিন্তু আমরা দেখতাম যে আসলে গানটাকে কতটা শিল্পের পর্যায়ে ভাবা হতো। কিন্তু এখন এই যে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের বদৌলতে কিন্তু আমরা অনেক প্রতিভা উঠে আসতে দেখেছি। হ্যাঁ। এবং যেটা হয় যে সবাই যখন গানটা গাইছে এবং বিশেষ করে তরুণ প্রজন্মরা যখন গাইছে, আপনার কি মনে হয় যে প্রত্যেকেই কি গানটাকে ধারণ করতে পারছে? এখন এটা হলো, অনেকে পারতেছে, অনেকে পারতেছে না। যারা না পারে তাও চেষ্টা করতেছে, মনে একটা আশা আছে যে না হবে, সে পারলে আমি পারবো না কেন। সবাই যারা যারা গান নিয়ে গিয়ে যাচ্ছে, আমি তাদেরকে বলি হ্যাঁ, গানটা ধরে রাখুক। সময় যে অনেকে ভাইরাল হওয়ার চেষ্টা করে যে আমি একটা গান গাবো, একটাতে ভাইরাল হবো, এটা কিছু না। আমি গানের জগতে 11 সাল থেকে প্রায় 15 বছর পরে আমার ইদানিং এই 26 সালে এসে আমার 4-5টা গান একটু টুকটাক সাড়া দিয়েছে, শুনছে দর্শকরা। হ্যাঁ, দর্শক শুনছে। এভাবে যারা গান করতেছে, আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, হ্যাঁ, গানকে রাগ করে, যেমন গান আমার আজকে ভিউ হচ্ছে না, গান করব না, এভাবে না করে আস্তে আস্তে এগিয়ে গেলে আমি মনে করি সামনে ভালো কিছু হবে। ভাইরাল মানে এই শব্দটা এখন অনেকটা ভাইরাসের মতো হয়ে গেছে। কারণ আপনার আজকে একটা গান ভাইরাল হলো, 2 দিন পর বা 7 দিন পর সেই গানটা কিন্তু আর থাকছে না, কারণ নতুন কারো গান চলে আসছে। তো সেই জায়গা থেকে আসলে মানুষের মাঝে, শ্রোতাদের হৃদয়ে টিকে থাকে এই ধরনের গান করার প্রচেষ্টা আপনাদের তরুণ প্রজন্মের মধ্যে কতটুকু দেখছেন? মোটামুটি আছে। আপনি কি গান গাওয়ার পাশাপাশি গান লিখছেন? আমি আমার নিজের লেখা বেশ কিছু গান আছে, হ্যাঁ, লিখছি। এবং আমি নিজে একজন ছোটোখাটো কম্পোজার, আমার ঘরে স্টুডিও আছে, আমি নিজে গান মিউজিক করতে পারি, টুকটাক শিখেছি, নিজের গান নিজে করতে পারি। না, এখন তো সময়টা এমন যে গান লিখছে, সে সুর করছে, সে মিউজিক করছে, সেই গাইছে, হয়ে যাচ্ছে। কিন্তু আপনার যে স্বপ্নের বসন্ত বাউল, সেই বসন্ত বাউল থেকে পরবর্তী চমক কবে আসবে? রিসেন্টলি নতুন একটা কাজ আমার প্ল্যান চলছে। গানটি লিখেছেন মল্লিক রাসেল ভাই, অনেক ভালো লেখেছেনি। ওনার বেশ কিছু গান হিট আছে, যেমন শিকলবেরি, আরও অনেক গান হিট আছে। আমার নতুন একটা গান উনি লিখেছে আমার জন্য, গরিবের সম্পত্তি মান সম্মান। আমি গরিব, আমার সম্পত্তি মান সম্মান। এই গানটি আমি বসন্ত বাউল থেকে রিলিজ করব রিসেন্ট। এই গানটি হয়তো মিউজিক করবে আমাদের জুয়েল মুন্সি ভাই, অত্যন্ত দারুণ মিউজিক ডিরেক্টর, ভালো কাজ করে, হয়তো সেখান থেকে গানটা রিলিজ হবে। আচ্ছা, আপনি যে গানগুলো লেখেন সেই গানের কথাগুলো আপনার জীবন থেকে নেন নাকি আপনার চারপাশের না, মানুষের জীবন থেকে নেন? আমি গান লেখে আমি পুরো বিশ্ব নিয়ে ভাবি। আমি শুধু মানুষকে নিয়ে ভাবি না যে আমি তাকে নিয়ে উদ্দেশ্য করে গান লিখবো। যারা গান লেখে জ্ঞানী মানুষ, আমি ছোট ছোট মানুষ, ক্ষুদ্র জ্ঞানে, আমার অত ভারী কথার গান নাই, ছোট ছোট কয়েকটা গান আছে। এবং যারা গান লেখে বা আমি গান লিখি, আমি পুরো বিশ্ব নিয়ে ভাবি। আচ্ছা, আসলে আমরা প্রত্যেকেই চাই যে আসলে যে স্বপ্নগুলো আমরা দেখি সেই স্বপ্নের পথে হাঁটতে, এবং প্রতিটা মানুষের স্বপ্নই তো আলাদা, এবং সেই আলাদা জায়গা থেকেই নিজেকে আলাদাভাবে উপস্থাপন করতে হয়। এবং এই যে বললেন যে অনেকেই আপনার পরিচিত আছে যারা আপনাকে সাপোর্ট করেনি বা আপনার পাশে ছিল না, আপনার প্রায় দীর্ঘ 16 বছরের যাত্রা শেষে আপনি এখন শ্রোতাদের কাছে পৌঁছতে পেরেছেন। এই চেষ্টাটাই ধরে রাখুন, এই চেষ্টায় একদিন আপনাকে পুরো বাংলাদেশের মানুষের হৃদয়ে জায়গা করে দিবে। সজীব, এবার কোন গানটি শোনাতে চান? এবার কি দিয়ানি ভাবাগুন পানি দিলে পারে। ওরে কি দিয়ানি ভাবো আগুন পানি দিলেই বারে, আরে কি দিয়ানি ভাবো আগুন পানি দিলেই বারে, ওই আগুন জ্বলে গো কেল্লার আগুন জ্বলে অন্তরে, কি দিয়ানি ভাবো আগুন পানি দিলেই বারে, আগুন জ্বলে গো কেল্লার আগুন জ্বলে অন্তরে, ওই আগুন জ্বলে গো কেল্লার আগুন জ্বলে অন্তরে।
আগুন জ্বলে গো কেল্লার আগুন জ্বলে আগুন জ্বলে গো কেল্লার আগুন জ্বলে ওরে কি দিয়ানি ভাবো আগুন পানি দিলেই বারে দিয়ানি ভাবো আগুন পানি দিলেই বারে আরে কি দিয়ানি ভাবো আগুন পানি দিলেই বারে ওই আগুন জ্বলে গো কেল্লার আগুন জ্বলে ওই আগুন জ্বলে গো কেল্লার আগুন জ্বলে ওই আগুন জ্বলে গো কেল্লার আগুন জ্বলে ওই আগুন জ্বলে ওই আগুন জ্বলে ওই আগুন জ্বলে গো কেল্লার আগুন জ্বলে এই যে অন্তরে আগুন জ্বলার কথা বলছিলেন, একজন শিল্পীর অন্তরেও যদি আগুন না জ্বলে তাহলে কিন্তু তার সেই সুরটা আসে না, অবশ্যই এবং সেই ব্যথা থেকে কিন্তু সে আরও তার গায়কিটা দারুণভাবে সবার সামনে তুলে ধরতে পারে। একটা সময় আপনি মঞ্চে দাঁড়িয়ে থাকতেন কিন্তু গান গাইতে পারতেন না, অথচ আজকে আপনার গান শোনার জন্য মঞ্চের সামনে হাজারো শ্রোতা অপেক্ষা করে। সেই অনুভূতিটা কেমন? অনেক ভালো লাগে আমার। স্টেজের সামনে গেলে অনেকে এই সজীব ভাই, মানে একটা অন্যরকম একটা ফিল আমার চলে আসে, তখন খুব ভালো লাগে। আপনি কি আসলে ন্যাচারালি সবার সাথে এইভাবে মিশে যান? এইভাবে একেবারেই এই যেভাবে কথা বলতেছি আমি এইভাবেই সবার সাথে কথা বলি। অনেকে আমাকে আমার কথা বলা দেখে ভাই মনে করে যে ভাই আপনি কি মারামারি করবেন নাকি, মানে আমার গানের ভিতরে যেমন মানে গানের মধ্যে যে ফোর্সটা থাকে, হ্যাঁ, কথা বলার মধ্যে সেই ফোর্সটা এমনই থাকে। আমার। বাসাতে বাইরে সব জায়গায় সব একই রকম? জায়গায় অনেকে নতুন একটা লোকের সাথে কথা বলতে গেলে মনে করে যে তার সাথে আমার লেগে গেছে জ্ঞান জাম, মানে মারামারি হয়ে যাবে। মারামারি এমন। আপনার গান যারা ভালোবাসে সেই ভালোবাসার মানুষরা তো আপনার কাছে একটু ভালোবাসা আশা করে, অবশ্যই এবং তারা তো আপনার কাছে সেই রাগী কথার চেয়ে আপনার একটু মিষ্টি কথা তারা আশা করতে পারে। অবশ্যই আমি তো তো তাদের জন্য তো আপনাকে একটু চেঞ্জ করতে হবে। আমি যদি ওই রেগেও কথা বলি এটা মিষ্টির মতোই তারা নেয়, আর আমি মিষ্টির মতো করেই বলি, মানে রাগ করে বলতেছি এমন কিছু না, কথা সিস্টেমটা এমন। যারা আমার সাথে একদিন মিশছে তারা জানে যে কথা সিস্টেমটাই এমন। আচ্ছা সজীব, এই যে দীর্ঘ অপেক্ষার পর একটা সাফল্যের মুখ দেখা, এটা তো অন্যরকম একটা আনন্দ এবং অন্যরকম একটা প্রাপ্তি। এই অল্প সময়ের মধ্যে নিশ্চয়ই আপনার অনেক স্মৃতি জমা পড়েছে, সেটা অনেক মধুর স্মৃতি বা অনেক বাজে অভিজ্ঞতাও হতে পারে। তো ভক্তদের কাছ থেকে সবচেয়ে মজার স্মৃতি কোনটি আপনার? ভক্তরা তো আসলে আমার পাগলামিটাই বেশি নিচ্ছে। ওরাও পাগলামি করে আপনার হ্যাঁ, আমার পাগলামি করে বলতে একটা স্টেজে বা যেখানে যাই দাদা মাথা লইছো হবে, মানে আমার চেয়ে তারা একটু বেশি ভাই ওইটা হবে, মানে তারা পাগলামিটাই মানে গানটা, সেই গানটা তারা শুনতে চায়, হ্যাঁ, এবং এই গানের সঙ্গে আপনার এই অঙ্গভঙ্গিটা তারা উপভোগ করে। আমরা হয় কি যে জীবনে চলার পথে তো অনেক স্মৃতি আমাদের সঙ্গে সামনে বয়ে নিয়ে যাই, তো আপনার ক্ষেত্রে আসলে কোন বিষয়গুলা সবচেয়ে বেশি ইফেক্টিভ হয়ে ওঠে, যে আপনার মনে হয় এখন আমাকে আরও এইটা করতে হবে, বা আপনাকে একটা নতুন গানের প্রেরণা যোগায়, একটা ভালো কাজের প্রেরণা যোগায়? এমন কোনো ঘটনা আছে যে যে বিষয়গুলো আপনার জীবনের সঙ্গে ঘটে গেছে, সেখান থেকে আসলে আপনি পরবর্তী সিদ্ধান্তগুলো নিচ্ছেন? আমি মাঝখানে হুট করে আমি ভাবলাম একটা স্টুডিও দিব। স্টুডিওটা দেওয়ার পরে আমি টাকা ইনকাম হয় আমার, আমি নিজে শিল্পী হচ্ছি না কিন্তু আমি আরেকজনকে শিল্পী বানাচ্ছি, মানে টাকা হয় কিন্তু গান করতেছি আরেকজনকে শিল্পী বানাইতেছি। হুট করে ভাবলাম আমি আর মিউজিক করবো না, অফ। এক ছোটো ভাই ছিল, নাম তার একটা ব্র্যান্ড আছে, নাম হলো বৈরাগী ব্র্যান্ড, জামালপুরে। সে একদিন ইনভাইট করলো, দাদা আপনি একদিন আসেন আমার এখানে গান গাবেন। গেলাম, একটা রঙের বাউল গানটা আমি ওখানে মানে গাইলাম। গানটা তাদের কাছে ভালো লাগলো, শ্রোতারাও খুব ভালোভাবে নিল। তখন থেকে টিকটকে যখন দেখলাম মোটামুটি 7 লাখ 8 লাখ ভিউ, পেজে 8 লাখ 9 লাখ ভিউ 4-5 দিনে, তখন ভাবলাম যে আমি আপাতত কম্পোজিশন আর করবো না, আমি গান গাবো। মানে আমার গান শ্রোতারা পছন্দ করছে, তাহলে আমি কেন আরেকজনকে কম্পোজ করবো এই 2-4-5 হাজার টাকার জন্য? তখন আমি কম্পোজটা মানে কাজ তো জানি আমি অফ করে রেখে আমি নিজে গান লেগে পড়লাম যে পুরোপুরি আমি গানই গাবো। এই গান গাচ্ছি এখন আমার খুব ভালো লাগতেছে। আবার নতুন নতুন বেশ কিছু কোম্পানির কাজও আমাকে ফোন দিচ্ছে, দাদা তোমাকে দিয়ে 2টা গান করাবো, বিভিন্ন কোম্পানি। এবং আমার বাবাও বলতেছে তুমি বাবা 10টা মৌলিক গান করো তুমি। এই যে গান মল্লিক রাসেল ভাই লিখতেছে, আরও 2-1 গীতিকার আছে লিখতেছে, সামনে ভালো কিছু আসতেছে আমার মৌলিক গান। শিল্পীর জীবনটা কেমন উপভোগ করছেন? একসময় অনেক কষ্ট করছি, এখন একটু ভালোই লাগতেছে। কষ্টটা কেমন ছিল? কষ্টটা একটা গানে কারোর সাথে যাইতে চাইলে নিয়ে যেত না, আবার স্টেজে যা গান গেলে এই তুই গায়ে পারতি না, খারাপ নিছে, খারাপ থাকতাম, সারা রাত বসা রাখতো, ফজরের সময় গানে এমন টাইমে দিত, আজান দিতে গান অফ। এরকম অনেক রাত কাটিয়েছি। এবং এই যে আমার বন্ধু রাকিব,
ওর আমি এমন স্টেজে গেছি গান গাওয়ার জন্য, গান গাওয়ার সুযোগ হয় নাই। একটা কম্বলের নিচে একটা চাদরও না, ছালার বস্তা, পাটের বস্তা পেরে দুই বন্ধু দুজনে জড়ায় ধরে ঘুমে এই শীতের রাত কাটাইছি। এমন ইতিহাস আছে ওর সাথে আমার। খুব কষ্ট করে এত দূর আসা, কিন্তু এখন খুব ভালো লাগে। একটা জায়গায় গেলে মানুষ ভালোবাসে, হ্যাঁ দাদা আসছেন, হ্যাঁ দাদা গান গাবেন সবার আগে, দ্বিতীয় নম্বরে, মানে এখন খুব ভালো লাগে, যেটা বলার বাহির। এইটাই আসলে আমাদের না সম্মান অর্জন করে নিতে হয়। কারণ যখন এই যে আপনি সেই শীতের রাতটা সেভাবে না কাটালে আজকে আপনি এই সুখের আনন্দটা পেতেন না। এবং এই যে খারাপ সময়ে বা সেই স্ট্রাগলের সময়ে যে বন্ধু আপনার পাশে ছিল, যে মানুষগুলো আপনাকে ভালোবেসেছে, এখনো আপনার পাশে তারা আছে। এখানে আমার আরেকজন বন্ধু আছে, নাম ছিল হলো সোহাগ ইসলাম। ও ভালো গান করে। আমার এই যে কাবার সঙ্গে ঢোকা, এই বন্ধুর কারণে ঢোকা। আমি কম্পোজ করি, কয় বন্ধু তুই কম্পোজ করিস না, তুই গান গা। ওর একটা গান হিট ছিল ভবের নাইয়া, পরে আমার ডাকের বন্ধু তুই এগুলি গান কর। একদিন দুদিন গাইতে গাইতে এখন দর্শকের কাছে ভালো লাগে, পরপরই ঢোকা। আমার কিছু বন্ধু বান্ধব আছে, আবার বাবা মা, সবার সাপোর্টেই আমার আশা। একা তো আসা সম্ভব না, তবে এত দূর আসা এটা নিজের ইয়ে থেকে আসা। কেউ আমাকে যে ধরে এনে যে তুমি এই যে বড় একটা স্টেজে উঠে দিলাম, তুমি আজকে থেকে হিট শিল্পী বা ভাইরাল, তোমার গান আজকে থেকে এমন, কিন্তু এমন কিছু না। কষ্ট করেই আমার এত দূর নিজে নিয়ে আসছি। এইটাই আসলে কষ্ট করেই সব কিছু অর্জন করতে হয়। আমাদের জীবনটাই তো যুদ্ধ করে কাটাতে হয়, তো এইভাবেই আসলে দারুণ কিছু আসবে। এবার তাহলে কোন গানটি শুনবো আমরা? মধুর মধুর কথা কয়ে চিত্তে দাগা দিল, আকাশ দন সাপের লেখা। শুনি। মধুর মধুর কথা কইয়া চিত্তে দাগা দিল, হাই গো সোনা বন্ধে কোন দোষে কান্দাইলো। মধুর মধুর কথা কইয়া চিত্তে দাগা দিল, মধুর মধুর কথা কইয়া চিত্তে দাগা দিল। আমার মধুর আরে মধুর মধুর কথা কইয়া চিত্তে দাগা দিল, হাই গো সোনা বন্ধে কি দোষে কান্দাইলো, হাই গো সোনা বন্ধে কোন দোষে কান্দাইলো। আমার মনে ছিল আশা, আমার প্রাণে ছিল আশা, বন্ধুর সনে গহীন বনে বাঁধব সুখের বাসা। আমার মনে ছিল আশা, আমার প্রাণে ছিল আশা, বন্ধুর সনে গহীন বনে বাঁধব সুখের বাসা। এই আশার বাসা ভাঙ্গা দিয়া কার মায়ায় মজিল, আর আশার বাসা ভাইঙ্গারে দিয়া কার মায়ায় মজিল। আমার আশার বাসা ভাঙ্গা দিয়া কার মায়ায় মজিল, হাই গো সোনা বন্ধে কি দোষে কান্দাইলো, হাই গো সোনা বন্ধে কি দোষে কান্দাইলো। কান্দে পোড়ায়
আখি আমিও পাই কি যে করি, বন্ধুরে না পাইলে আমি গলায় দিব দড়ি। আমি কান্দে পোড়াই আখি আমি কেমনে গৃহে থাকি, বন্ধুর জন্য ছটফট করে আমার পোষা পাখি। পঞ্চের দিকে যাইয়া থাকি ওই বুঝিয়াছিল, পথের পানে যাইয়া থাকি ওই বুঝিয়াছিল, ওরে পঞ্চের প্রাণে যাইয়া থাকি ওই বুঝিয়াছিল। ভাই গো সোনা বন্ধে কি দোষে কান্দাইলো, ভাই গো সোনা বন্ধে কোন দোষে কান্দাইলো। না দেখিলে মরি এখন উপায় কি যে করি, বন্ধুরে না পাইলে আমি গলায় দিব রশি। আমি না দেখিলে মরি এখন উপায় কি যে করি, বন্ধুরে না পাইলে আমি গলায় দিব দড়ি। লোকে বলবে আকাশ দেওয়ান কি মরাই মরিল, লোকে বলবে আকাশ দেওয়ান কি মরাই মরিল, ওরে লোকে বলবে আকাশ দেওয়ান কি মরাই মরিল। ভাই গো সোনা বন্ধে কি দোষে কান্দাইলো, ভাই রে পাষাণ বন্ধু কি দোষে কান্দাইলো। আমায় মধুর মধুর কথা কইরা চিত্তে দাগা দিল, মধুর মধুর কথা কইয়া দিতে লাগা দিল, আমায় মধুর মধুর কথা কইয়া চিত্তে দাগা দিল। ভাই গো সোনা বন্ধে কি দোষে কান্দাইলো, ভাই গো পাষাণ বন্ধে কি দোষে কান্দাইলো, ভাই গো পাষাণ বন্ধে কি দোষে কান্দাইলো, ভাই রে পাষাণ বন্ধু কি দোষে কান্দাইলো। কখনো কেঁদেছেন? অনেক কাঁদছি একসময়। কোনো পাষাণ বন্ধুর জন্য কেঁদেছেন? না, পাষাণ বন্ধু জন্য কখনো কান্দা হয় নাই, এমন কেউ ছিল না পাশে, এমন কেউ নাই। না, বন্ধু তো অনেকেই আছে যে পাষাণ বন্ধু, বন্ধু এক জিনিস, পাষাণ বন্ধু যে বন্ধু বেমানি করে সে বন্ধু না, সে পাষাণী। বন্ধু কখনো বন্ধুর সাথে বেমানি করতে পারে না। কখনো কাউকে ভালো লেগেছে তেমন ভাবে কাউকে ভালো লাগে নাই। নাকি বাবা মা দেখবে বলে? না, আমার ফ্যামিলি পুরো সাপোর্ট। আমি কারোর সাথে কথা বললেও ওটা আমার বাবা মা জানে, কোনো সমস্যা নাই। আমার বন্ধু বান্ধব কয়জন আছে সেটা বাবা মা এটা জানে। আর আমার বাসায় আমি যদি খাইতে বসি সকালে দুপুরে রাতে, আমার সাথে 2-3 জন বন্ধু বান্ধব এখন থাকেই, এখন না আগেও ছিল, এখনো আছে। সেই ছোট্টবেলা থেকে যে স্বপ্নটা আপনি দেখেছেন, দেখেছি। সেই স্বপ্নের পথে যেহেতু এখনো আছেন, আছি। আপনার সামনের পথটাও ঠিক থাকবে। সেভাবেই কাটবে। এবং এখন তো দর্শককে আপনি নতুন গান দিচ্ছেন, কিন্তু এত কম হলে হবে না, আমরা আরো বেশি বেশি চাই। অবশ্যই অবশ্যই। এবং আমিও ব্যক্তিগতভাবে আপনার গান খুব পছন্দ করি। আমিও চাইবো যে বসন্ত বাউল থেকে দারুণ দারুণ কিছু গান অবশ্যই আসুক। আসবে, হ্যাঁ। যেহেতু সামনেই ঈদ, ঈদ নিয়ে আপনাদের পরিকল্পনা কি? ঈদের আগে আমার একটি গান রিলিজ হবে, গানটি মিউজিক করা হয়ে গেছে। মিউজিক করেছে আমার এক বড় ভাই প্রীতম কবি, উনি ওনার স্টুডিও বগুড়াতে। গানটি লিখেছেন মল্লিক রাসেল ভাই। আমার বুকে দিয়া জ্বালা
সুখের হাসি হাসো, সত্যি কইরা বলো তুমি কারে ভালোবাসো। এটা আপনার খালি গলায় একটু দু লাইন সুরে শুনি। আমার বুকে দিয়া জ্বালা সুখের হাসি হাসো, সত্যি কইরা বলো তুমি কারে ভালোবাসো, সত্যি কইরা বলো তুমি কারে ভালোবাসো। মানে গান শুনলেই মনে হয় যে আমার জীবনের কথা বলছে, অন্য কেউ ভাবতে পারে তার জীবনের কথা বলছে। গান যখন জীবনের কথা হয়ে ওঠে তখন কিন্তু সেই গান তার হৃদয়ে জায়গা করে নেয়। আমিও চাইবো যে আসলে আপনার গান যেভাবে ছড়িয়ে পড়ছে তার চেয়েও দ্বিগুণ গতিতে ছড়িয়ে পড়ুক, এবং আপনার জন্য সবসময় শুভকামনা থাকবে। আমরা চাইবো যে পরবর্তীতে আবারও আমরা আপনাকে পাবো এবং আমাদের এরকমই আরও দারুণ কিছু আড্ডা হবে, আমাদেরও স্মৃতির পাতাটা কিছুটা ভারী হবে। যে দর্শকরা আপনাকে এত ভালোবাসে সেই দর্শকের উদ্দেশ্যে কি বলতে চাইবেন? দর্শকের কাছে একটা চাওয়া পাওয়া আমার বসন্ত বল টিমের পাশে থাকবে, যেভাবে আমাকে ভালোবাসতেছে শ্রোতারা, গান শুনতেছে সেভাবে শুনুক। আমি চেষ্টা করব তাদের মন মতো গান শোনানোর জন্য, তারা আমার পাশে থাকবে। আর যেভাবে নতুন গান আনতেছি আরও নিত্য নতুন গান আমি দিব তাদেরকে। অবশ্যই আমরাও অপেক্ষায় থাকবো নতুন চমকের, এবং পুরো বসন্ত বাউল টিমকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে সুন্দর একটা মুহূর্ত কাটানোর জন্য। আপনাদের গানগুলো আমি বেশ উপভোগ করেছি, আশা করব আমাদের দর্শকরাও বেশ উপভোগ করবে। তবে সজীব, আপনাকে কিন্তু আমি এভাবেই ছাড়ছি না, যেহেতু আমাদের বাড়ি যাওয়ার সময় হয়েছে। অবশ্যই আপনার একটা গান শুনতে শুনতে আমরা বাড়ি যেতে চাই। ওরে নামাজ হইবে হস্তের চাবি, ওরে বলুছে রাসূলুল্লাহ, সেই চাবি লাগাইলেই খুলবে বেহেশতের তালা। নামাজ হইবে হস্তের চাবি, নামাজ হয় ওরে নামাজ হইবে হস্তের চাবি, বলুছে রাসূলুল্লাহ, সেই চাবি লাগাইলেই খুলবে বেহেশতের তালা, সেই চাবি লাগাইলেই খুলবে বেহেশতের তালা। কে জানি মধুর সুরে দিতেছে আজান, দলে দলে মসজিদে যায় মুমিন মুসলমান রে, আরে কে জানি মধুর সুরে দিতেছে আজান, দলে দলে মসজিদে যায় মুমিন মুসলমান রে, ওর প্রেমের সাবান দিয়া তুলো, ওর প্রেমের সাবান দিয়া তুলো অন্তরের ময়লা, সেই চাবি লাগাইলেই খুলবে বেহেশতের তালা, সেই চাবি লাগাইলেই খুলবে বেহেশতের তালা।
না বেহেজে